আদিবাসীদের জীবনমানে কিছুটা পরিবর্তন এলেও অর্থনীতির মূল স্রোত থেকে এখনো পিছিয়ে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সুষম উন্নয়ন নিশ্চিতের তাগিদ। এনবিআর এর রাজস্ব হালখাতা থেকে আয় 850 কোটি টাকা। কর আদায়ে গতি বাড়াতে এখানে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে এবছর বোরো ধানের বাম্পার ফলন, গত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা। চুয়াডাঙ্গায় ধানে ব্লাস্ট রোগ দেখা দেয়ায় ক্ষতির আশঙ্কা। এবং নরসিংদীর উয়ারি বটেশ্বরে জাদুঘর প্রতিষ্ঠা, পর্যটকরা জানতে পারবেন 3 থেকে 4 হাজার বছরের প্রাচীন সভ্যতার ইতিহাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। উত্তরাঞ্চলের সমতলের আদিবাসী সম্প্রদায়ের জীবনমান আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে, তবে দিন দিন সংকুচিত হচ্ছে ভাষা ও সংস্কৃতি চর্চার পরিধি। বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক উন্নয়নের সুফল পেতে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। দিনাজপুর ঘুরে এসে সাইদুল ইসলামের ক্যামেরায় সানবির রূপলের রিপোর্ট। বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, কারুকাজ করা মাটির ঘরবাড়ি, গ্রীষ্মের খরতাপেও যে কারো চোখ জুড়িয়ে যাবে। দিনাজপুরের বিরামপুরের সাঁওতাল পল্লীতে ভর দুপুরে অলস সময় কাটানো মানুষগুলো দেখলে মনে হবে রাজ্যের সুখ এখানেই। কিন্তু সূর্যরশ্মি ফসলের ক্ষেতে আলো ছড়ালেও জীবন জীবিকার আদ্যপ্রান্তে এখনো এখানে খুব একটা আলো পৌঁছেনি। সমতলে সাঁওতাল, মাহালি, মারো, তুরিসহ অন্তত 33টি আদিবাসী সম্প্রদায়ের বসতি। নারী পুরুষ নির্বিশেষে এদের বেশিরভাগের জীবন চলে কৃষিকাজ করে। এসব জাতিগোষ্ঠীর আছে নিজস্ব ভাষা, আছে নিজস্ব সংস্কৃতি। তবে বেশিরভাগ আদিবাসী এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় নিজস্ব সংস্কৃতি চর্চা কমেছে, আর ভাষা চর্চাও হয়ে এসেছে সীমাবদ্ধ। সবসময় আর বাংলা বলি, যখন হারা হারা গল্প করবো আমার রকম গল্প করবো। কষ্ট গেলে না ডমরু করলে জমে পুটুকু কাটে লুকু। অন্তত 60% আদিবাসী নিরক্ষর হলেও এখন সময় পাল্টেছে। প্রায় সব বাবা মা সন্তানদের স্কুলে পাঠাতে চান, তবে অনেকেরই সামর্থ্য কুলোয় না উচ্চশিক্ষায়। আমরা তো লেখাপড়া করি না, এখন আমার ছেলেরা এখন আমরা লেখাপড়া করাবো। আদিবাসী যদি কোনো শিক্ষক থাকতো তাহলে কিন্তু শেখানোর ব্যাপারটা আর একটু সুবিধা হতো। সরকারি বেসরকারি নানা উদ্যোগে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে কিছুটা পরিবর্তন হচ্ছে। কৃষিকাজের পাশাপাশি তাদের জীবন জীবিকায় এখন যোগ হচ্ছে মাছ, কুচিয়া চাষ ও গবাদি পশুপালন। আমার আগে ওই আবাস খাই, এখন আবাস করে খাই। বেসরকারি উন্নয়ন সংস্থার মতে আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করাই এখন বড় চ্যালেঞ্জ। পাহাড়ি এলাকায় তাদের পৃথক একটি মন্ত্রণালয় রয়েছে এবং তাদের বিষয়গুলি কিন্তু সেখান থেকে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে, কিন্তু আমরা এখনো কিন্তু সেই জায়গাটাতে সমতল ভূমিতে আমরা পিছিয়ে আছি। উপযুক্ত কর্মসূচি প্রণয়ন করে তার সম্পদ সমাবেশীকরণটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখন পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে না পারলে অপূর্ণ থেকে যাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এমনটাই মত অর্থনীতিবিদদের। কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে, বৈষম্য কমিয়ে আনতে হবে। এটা তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আছে। কাজে রাষ্ট্রের দায়বদ্ধতা প্রচুর। পাহাড়ি ও সমতলে 45টি আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এসব জাতিগোষ্ঠীর লোকসংখ্যা 30 লাখের বেশি। এর মধ্যে সমতলেই আছে প্রায় 25 লাখ। উত্তরাঞ্চলের সমতলের আদিবাসীরা এখন 3 বেলা খেয়ে পড়ে আছেন, অর্থাৎ আগের চেয়ে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকারের ক্ষেত্রেও তারা এখন অনেকটাই সচেতন। যদিও তাদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠানগুলো বলছে যে বাংলাদেশের মূল যে অর্থনৈতিক ও সামাজিক কাঠামো আছে সেখান থেকে এই মানুষগুলো এখনো অনেকটা পিছিয়ে আছে। সানবির রূপল, সময় সংবাদ, দিনাজপুর। জাতীয় রাজস্ব বোর্ডের হালখাতায় সারা দেশ থেকে এবছর আয় হয়েছে প্রায় 850 কোটি টাকা। এরই মধ্যে বৃহত্তর করদাতা ইউনিট থেকে 65 কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল এনবিআর এর আওতাধীন বৃহৎ করদাতা ইউনিটের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে বর্তমানে বৃহৎ করদাতার সংখ্যা 1153 জন। এবারের হালখাতায় এদের কাছ থেকে 65 কোটি টাকার কর আদায় হয়েছে। এ ধরনের আয়োজন কর প্রদানে ব্যবসায়ীদের ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
করদাতাদের সম্মান জানানো ও বকেয়া কর পরিশোধে উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো হালখাতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক কর আদায়ে গতি বাড়াতে খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। নানা সংকট আর ভোগান্তির আরেক নাম সরকারি হাসপাতালের বহির্বিভাগ, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা থাকলেও চিকিৎসকদের সহকারী আর আয়াদের দৌরাত্বে পদে পদে টাকা গুনতে হয় ভুক্তভোগী রোগীদের। চিকিৎসকের দেখা পেতেও অসুস্থ রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত রোগীর চাপে তারা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে বিশ্লেষকরা বলছেন অনেক চিকিৎসা কর্মীদের মধ্যেই সেবা দেওয়ার মানসিকতার অভাব রয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। দুর্ঘটনায় ডান পা ভেঙেছে ছোট্ট রাতুলের। বহু কষ্টে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের বহির্বিভাগে এসেছে চিকিৎসা নিতে, অথচ নিয়ম অনুযায়ী গাড়ি থেকে নামার পরই হাসপাতালের ট্রলি বা হুইল চেয়ার পাওয়ার কথা ছিল রাতুলের। হাড়ভাঙা রোগীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত জাতীয় অর্থোপেডিক হাসপাতালের বহির্বিভাগের প্রতিদিনকার চিত্র এমনই, যেখানে বিনামূল্যে সব সেবা দেওয়ার কথা থাকলেও টাকা ছাড়া কোনো কিছুই মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমি বাইরে ঘোরাই আসছি, আমি টলি পাই নাই, চলি চাইছিলাম, বলছে নাই, দৌড়ে নেন, এখানে কোনো হুইল চেয়ার নাই। সিরিয়াল ধরতে গেলে সেইখানে টাকা, এক্সরে রিপোর্টের ওইখানে টাকা, যেখানে যাও সেখানেই টাকা। কি সমস্যা এটাই দেখতেছে না, বলার কোনো স্কোপ নেই, কোনো কিছু না শোনার আগে ওষুধ লিখে ফেলা। ড্রেসিং করতে গেলে 200 টাকা লাগবে, 300 টাকা লাগবে, কর্মকর্তার চার্জ। শুধু এই হাসপাতাল নয়, রাজধানীর 18টি সরকারি হাসপাতালের বহির্বিভাগের অবস্থা একই। সব জায়গাতেই চিকিৎসকের সহকারী কিংবা আয়াদের দৌরাত্ম্য। রোগীর খুব বেশি চাপ, আইলি পারি 2-1 মিনিট শেষ, ভালোভাবে দেখেন, বলছে ওষুধ নাই, বাইরে থেকে কিনতে হবে। এরকম বিশৃঙ্খল পরিবেশের মধ্যে যদি কোনো রোগী থাকে সে অসুস্থ হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে সাধ্যের চেয়ে বেশি দিয়েও সমস্যার সমাধান করা যাচ্ছে না। আমরা তাদের এক্সপেকটেশন লিমিট পর্যন্ত করতে পারছি না। আমাদের যদি অবকাঠামো বলেন, ডাক্তার, ওয়ার্ড বয়, আয়া, নার্স আমাদের পর্যাপ্ত দেওয়া হয়, হয়তো একটা সময় গিয়ে আমরা সেই সেবাটাও প্রদান করতে পারবো। একজন ডাক্তারকে প্রতিদিন 300 থেকে 400 রোগী দেখতে হয় বহির্বিভাগে। 1 মিনিট করে কি একটা রোগীকে দেখা সম্ভব? তবে এটি চিকিৎসক আরো অনেক পদ সৃষ্টি করতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন সেবার মান বাড়াতে জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসার সুযোগ বাড়ানোর পাশাপাশি সরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের সেবা দেওয়ার সময় বাড়াতে হবে। অর্ধেকের বেশি রোগী এই হাসপাতালে আসাই উচিত ছিল না। এগুলি উপজেলায়, জেলায় সেখানে চিকিৎসা হতে পারে। আউটডোরে ডাক্তারকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ওখানে বসে থাকতে হবে কষ্ট করে। সিস্টেম না বদলালে মানুষের এই দুঃখ দুর্দশা কমবে না, অত্যাচার বন্ধ হবে না। মন্ত্রী মহোদয় যদি জেএ থেকে ঘুমের ভান করেন, না জানার কথা, এই সব কাহিনী জানেন। দেশে এ মুহূর্তে 16 কোটি মানুষের জন্য মোট সরকারি হাসপাতাল আছে মাত্র 124টি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ধসের 5 বছর পর গার্মেন্টস খাতের অগ্রগতি নিয়ে সেমিনারের আয়োজন করেছে অ্যাকশন এইড। এই মুহূর্তে সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ডক্টর জাকির হোসেন। আমরা বিস্তারিত জানতে সেখানে যোগ দিচ্ছি। ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে 20% যে ধরনের সেফটি ইস্যুজ আইডেন্টিফাই করা হয়েছিল সেগুলোকে সমাধান করা হয়েছে। সুতরাং এক ধরনের স্ট্রাকচারাল ফায়ার সেফটি রিলেটেড যে ইস্যুসগুলো অনেক ক্ষেত্রে এটা সমাধান হয়েছে। এবং গভর্নমেন্ট রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল নামে যে সেল করেছে এই প্রসেস অফ রেমিডিয়েশনকে ওভারসি করবার জন্য এই ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে। একই সাথে সাস্টেনেবিলিটি কম্প্যাক্টের আন্ডারে আরএমজি সেক্টরে লেবার রাইটস এবং ফ্যাক্টরি সেফটি নিয়ে কাজ চলছে। তবে এই মাল্টি স্টেক হোল্ডার ইনিশিয়েটিভ যে ব্র্যান্ডস এবং বায়ারদের যে কাজগুলো এবং সেই কাজগুলো অনেকটাই ফোকাসড হচ্ছে অকুপেশনাল সেফটি ঠিক নয়, আসলে স্ট্রাকচারাল এবং ফায়ার সেফটি এবং বিল্ডিং সেফটি নিয়ে আসলে। সুতরাং সেফটি সবচেয়ে ফোকাস পেয়েছে। অন্যান্য যে অধিকারের বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে ইনঅ্যাডিকুয়েটলি কভার হয়েছে। সেখানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং কালেক্টিভ বার্গেনিং অভাব আছে, সেখানে ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা এবং অন্যান্য যে শ্রমিক অধিকার সেই বিষয়গুলো বাইপাসড হয়েছে। এমপ্লয়ার্স আমি বলবো যে বিজিএমই বিকেমি স্ট্রংলি তারা ইনফ্লুয়েন্স করেন পলিসি এবং প্র্যাকটিসের ক্ষেত্রে, এবং সেটা আমরা বিভিন্ন আলোচনায় ন্যূনতম মজুরি বোর্ডের যে আলোচনা সেই আলোচনার ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু তাদের যে
বার্গেনিং পাওয়ার, এটা আসলে এই যে প্রাইস স্কুইজ এবং সোর্সিং যে স্কুইজ হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাজারে, সেই বাজারে এই প্রাইসকে ফিক্স করবার জন্য তারা যে নেগোসিয়েশন করা দরকার সেটা এখন আমরা খুব লিমিটেড দেখি। এবং তারা এই ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, স্ট্রাকচারাল সেফটি নিয়ে যে অ্যাকর্ড, তাদের এক্সটেনশনকে এক ধরনের ডিসকারেজ করছেন। এবং এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন তারা বিভিন্নভাবে হেলথ কেয়ার, চাইল্ড কেয়ার এবং অ্যাওয়ারনেস রেইজিংয়েও বিভিন্ন রকম কাজ করছেন। আমরা এগুলো কয়েক বছর ধরেই বিভিন্ন আলোচনায় এসছে। তার ভিতরে ওয়ার্কার্স ডরমিটরি, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করছেন, কিন্তু খুব স্বল্প আকারে। ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়ন, তারা বিশাল লিস্ট করা যাবে, কিন্তু আমি জাস্ট কয়েকটি বলবো যে তারা খুব অ্যাক্টিভ পার্টনার ছিলেন আমাদের যে ট্রাইপার্টাইট প্ল্যান অফ অ্যাকশন, রানা প্লাজা কোঅর্ডিনেশন সেল, যার মাধ্যমে কম্পেনসেশন প্রোভাইড করা হয়েছে। একই সাথে যে নতুন গার্মেন্টস সেক্টরে টিসিসি হয়েছে সেখানে তারা ইনভলভড, এবং তারা সেখানে আসলে শ্রমিক অধিকার উন্নতি করবার জন্য, প্রমোট করবার জন্য তার কাজ করার সুযোগ আছে। গভর্নমেন্টের ক্ষেত্রে যদি আমি কয়েকটি বিষয় নিয়ে আসি, একটি হচ্ছে ন্যূনতম মজুরি যে কাঠামো সেট করবার জন্য শ্রম আইনের যে ভিতরে যে আছে বোর্ড, সেই বোর্ডের মাধ্যমে এই পর্যন্ত 42টি সেক্টরের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই 42টি সেক্টর হলেও আরো যে 139টা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে তার ভিতরে মাত্র 42টি করা হয়েছে। সুতরাং সকল শ্রমিকের জন্য আসলে এই ন্যূনতম মজুরি কাঠামোর আওতায় তাদেরকে আনা সম্ভব হয়নি, এবং একই সাথে করা সম্ভব হয়নি সেটা হচ্ছে কোন রকম স্ট্যান্ডার্ড সেটিং, যে কোন বেসিসে আসলে এই মজুরিগুলো ঘোষণা করা হবে। সুতরাং জাতীয় ন্যূনতম মজুরি তো নেই, একই সাথে স্ট্যান্ডার্ড নেই। এই কারণে আমরা এই প্রতিবার আমরা দেখছি যে শ্রমিকদেরকে আন্দোলন করতে হচ্ছে একটা হায়ার মজুরিতে, এবং মালিক পক্ষের সক্ষমতা নিয়ে দুটোর মধ্যে যে ঘাটতি অনেক ক্ষেত্রে আমরা ক্লিয়ার না। যার ফলে আমরা দেখি, যদি গ্রাফটা দেখি, যে অন্যান্য দেশের সাথে বাংলাদেশ যে সাথে যারা কম্পিটিটর গার্মেন্টস সেক্টরে, বর্তমান ওয়েজ এবং লিভিং ওয়েজের একটা যদি পার্সেন্টেজ দেখি, যে বাংলাদেশ কোনো সময়, কোনো দেশই কোনো সময় 50%-এর অধিক লিভিং ওয়েজ দেয় না এদের, ঠিক। কিন্তু বাংলাদেশের যদি লিভিং ওয়েজের প্রপোর্শন দেখি, যে কখনোই 14%-এর উপরে যায় নাই। সুতরাং যেই ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করা হচ্ছে, সেই কাঠামো আসলে অনেক ক্ষেত্রে দারিদ্র্য সীমার নিচে রাখছে। সেখানে আমাদের প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি করবার জন্য আমরা আমাদের সপ্তম 5-year প্ল্যান এবং অন্যান্য নীতি কাঠামোর ভিতরে রেখেছি। সেখানে আসলে দারিদ্র্য সীমার নিচে কিন্তু এই ন্যূনতম মজুরি সেট করা হচ্ছে, এবং তাদের লিভিং ওয়েজ খুবই মিনিমাল প্রপোর্শন আমরা এটা কভার করতে পারছি। আচ্ছা, আপনার কাছে 2 মিনিট অবশ্যই দিব। আপনি মোটা দাগে, আমার এখানে অনেক ধরনের মানুষ এসছেন, বিশেষ করে যারা নিজেরাই ওয়ার্কার। 4টা জিনিস বলেন তো ওনাদের জন্য সহজ বাংলায়, উইদাউট দ্য পাওয়ার পয়েন্ট। কি হয়েছে রানা প্লাজার পরে ওনাদের জন্য? ওনাদের কি বেতন বেড়েছে, ওয়েজ বেড়েছে? আপনি হ্যাঁ না বলেন আমাকে। বেতন বেড়েছে ওনাদের? রানা প্লাজা 2013 থেকে এখন পর্যন্ত কি বেতন বেড়েছে? নাম্বারে বেড়েছে, টাকায় 70% বেড়েছে, কিন্তু পারচেজিং পাওয়ার এবং অন্যান্য না। আমি বিশ্লেষণ চাইনি, আমি বলছি যে ওনাদের মাসে যে টাকাটা দেওয়া এখন বেড়েছে। 2018-19 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা নিয়ে সেমিনারের আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। আমরা যোগ দিচ্ছি সেই সেমিনারে। ইকোনমিক্সের বিভিন্ন মোডে যে দেওয়া হয় ব্যক্তি খাতে এবং সরকারি খাতের বিচার আছে, তাদের প্রায় 75% মতো হয়েছে। আমরা যেটা জোর দিয়ে বলছি সেটা হলো যে স্পেশাল ইকোনমিক জোনকে আর একটু প্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবার কথা। দ্বিতীয়ত হলো যে এই স্পেশাল ইকোনমিক জোন ব্যবহারের ক্ষেত্রে সকল ধরনের উদ্যোক্তা যেন সমান সুযোগ পান সে বিষয়ে বিশেষ দৃষ্টিভঙ্গিতে রাখা, এবং সামনের যে বাজেট আসছে সেই বাজেটে এটাতে যথেষ্ট পরিমাণ এডিপিতে অ্যালোকেশন দেওয়া যেন এই কাজটা সম্পূর্ণভাবে হতে পারে। এবং সর্বশেষ যেটা আমরা বলছি সেটা হলো যে এই ইকোনমিক জোন ব্যবহারের মাধ্যমে এটার যে কর ছাড় দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে সেইটার যেন অপব্যবহার না হয় এবং সেটা যেন একটা সময় বেঁধে দিয়ে করা হয়, সেই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সামাজিক খাতের ক্ষেত্রে বাজেট প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেকখানি পিছিয়ে আছে। আমাদের যেই লক্ষ্যগুলো আছে সেখানে আমরা সেই অনুযায়ী আমরা শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বরাদ্দ দিতে পারি না, এবং সত্যিকার অর্থে যদি আপনি এই চিত্রটা দেখেন তাহলে এই বিষয়ে আমাদের অগ্রগতিও খুবই কম।
বড় একটা কারণ হলো যে এই ধরনের খাতে আগে আমরা যেই ধরনের বৈদেশিক সাহায্য পেতাম সেই বৈদেশিক সাহায্য পাওয়ার ক্ষেত্রেও এখন কমে গেছে। ফলে এখন আমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত যে কিভাবে আমরা স্থানীয় সম্পদ থেকে এই ধরনের খাতগুলোতে আরো বেশি বিনিয়োগ করতে পারি। তৃতীয় যে বিষয়টি একইভাবে বলছি যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ঊর্ধ্ব প্রবণতা সাম্প্রতিক সময় আমরা দেখছেন, এটা মূলত সরকারের পেনশনের কারণে এসেছে। আমরা বারবার এটা জোর দিয়ে বলছি যে সামাজিক সুরক্ষার যে হিসাব সেই বাজেটের থেকে সরকারি পেনশনকে আলাদাভাবে দেখানোটাই শ্রেয়, কারণ এটা সাধারণভাবে সত্যিকার অর্থে যেহেতু সবার জন্য ব্যবহারিকভাবে নাই, সেহেতু এটা গরিব মানুষের কাছে যে সবসময় যাচ্ছে তা না। এবং সেটাকে বাদ দিয়ে যদি আমরা প্রবণতা দেখি তাহলে আমরা দেখব যে কিভাবে এটা 2011 সালের পর থেকে আপনি দেখেন জিডিপির অংশ হিসেবে কমে গেছে এবং এটা এখন 1.4% ভিতরে আছে। সেই বিবেচনায় যদি নিয়ে বলি যে এই সময়ে আপনি 2000 সর্বশেষ যে 2018 বর্তমান অর্থ বছর আছে, সেখানেও আমাদের যে ভাতাগুলো আছে, বিভিন্ন দুস্থ ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হয়, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ে নাই, কিন্তু অন্যদিকে পেনশন অনেক দ্রুত হারে বেড়েছে। এবং সেই ক্ষেত্রে সেই বিষয়টা বিবেচনা নিয়ে আমরা বলছি যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমাদের বরাদ্দ আরও বাড়াতে হবে এবং বিশেষত শিক্ষা বিশেষ জায়গায় আমাদের মনোযোগী হওয়া উচিত। যেমন শিক্ষার ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের যে শিক্ষক ছাত্রের যে রেশিও আছে এটা খুবই কম আছে, এটাকে আরও বৃদ্ধি করা উচিত। রোহিঙ্গার বিষয়ে আপনারা জানেন যে আমরা এই বিষয়ে আমরা প্রতি বছরই এখন আমরা বলছি গত 2-3তে আমাদের আইবিডির ভেতরে এই বিষয়ে আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে আমরা যেটা দেখছি সেটা হলো যে আমাদের যেই রিপ্যাট্রিয়েশন হওয়ার কথা ছিল, ফেরত পাঠানোর প্রক্রিয়া প্রত্যাবর্তনের জন্য, এটা কিন্তু আমাদের সত্যিকার অর্থে শুরু হয়নি জানুয়ারি মাস থেকে। দর্শক, সামনের অর্থ বছরের বাজেট নিয়ে সিপিডি আয়োজিত সেমিনারে কথা বলছিলেন সেখানকার গবেষক তৌফিকুল ইসলাম খান। 2019 সালের জুনের মধ্যে সাভারের নতুন চামড়া শিল্পনগরীর ত্রুটিপূর্ণ অবকাঠামো উন্নয়নের সঙ্গে ট্যানারির তরল বর্জ্য সম্পূর্ণভাবে শোধন করবে বিসিক, এমন মন্তব্য করে শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায়ও। গতকাল রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় চলতি বছরেই চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা চূড়ান্ত হবে বলেও জানান শিল্প সচিব। সেমিনারে নতুন চামড়া শিল্পনগরীর নানা সমস্যা তুলে ধরে বিটিএ চেয়ারম্যান শাহিন আহমেদ অভিযোগ করেন বিসিকের দায় সারা কাজের খেসারত দিচ্ছেন তারা। এ সময় চামড়া শিল্প শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর সঙ্গে নতুন শিল্পনগরীর কর্মপরিবেশ উন্নয়নে করণীয় নির্ধারণে মতামত দেন আলোচকরা। চামড়া এবং চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা এই বছরই আমরা জাতিকে উপহার দিতে পারবো। রাস্তাঘাট যা নষ্ট হয়েছে, ড্রেনেজ যা নষ্ট হয়েছে, ইনশাল্লাহ জুন 2019-এর মধ্যে সম্পন্ন হবে এবং আমরা লিকুইড ওয়েস্টেজের ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম হব। আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের একটা পজিটিভ চেঞ্জ আমরা প্রত্যক্ষ করতে পারি। টানা 2 বড় মৌসুমে ফসল হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে যাওয়া সুনামগঞ্জের হাওরবাসী এবার বাম্পার ফলনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। বেশিরভাগ হাওরে ইতোমধ্যে শুরু হয়েছে ধান কাটা, অনেক এলাকায় চলছে ধান মাড়াই। এবার বাম্পার ফলন হওয়ায় হাওর এলাকার কৃষকদের চোখে মুখে হাসির ঝিলিক। পাশাপাশি গত বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার আশা তাদের। ধানের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি কৃষকদের। সব ধান ঘরে তুলতে আরও কয়েকটা দিন অনুকূল আবহাওয়া প্রত্যাশা হাওরবাসীর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবছর 2,23,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। গতবার 1,68,000 হেক্টর জমিতে ধান আবাদ হলেও বন্যায় পুরো ফসলই নষ্ট হয়ে যায়। সুনামগঞ্জের হাওর এলাকায় বোরো ধানই একমাত্র ফসল। ধান আল্লাহ দিছে না, এবার খুব পুরা ধান পাইছি আল্লাহ দিছে বৈশাখে। খুব ঝামেলা হয়েছে না, পানি মনে হয়েছে না, খেতে হয়েছে না। এবার খুব সুন্দর ধান হয়েছে, ফসল খুব সুন্দর ফলছে। ধান ভালো হয়েছে, এবার মরা ডরাও নাই, আপনার খুব ভালো ধান হয়েছে। না, এবারে ধান হয়েছে আমরা খুব বেশি ভালোই লাগে, খুব খুশি আছি। নেত্রকোনায় হাওর অঞ্চলে গত বছরে ডুবে যাওয়া হাওরে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। ভালো দামে বিক্রি করে ক্ষতি পুষিয়ে নেবার আশায় বুক বেঁধেছেন তারা। পুরোদমে শুরু না হলেও অনেক জায়গায় আগাম লাগানো 28 জাতের ধান কাটা শুরু হয়েছে। পুরুষদের পাশাপাশি মাঠে কাজ করছেন নারীরাও। কোথাও কোথাও চলছে ধান মাড়াইয়ের কাজ। তবে শ্রমিক সংকটের কারণে কিছুটা বিপাকে পড়েছেন কৃষকরা।
অনেকেই শুধুমাত্র ধান কাটার উদ্দেশ্যে আশেপাশের জেলা থেকে চুক্তি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দিয়েছেন। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 1,81,280 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 1,85,000 হেক্টর জমিতে। এর মধ্যে শুধু হাওড়া অঞ্চলেই আবাদ হয়েছে 42,000 হেক্টর। ওখানে দেখা যাইতেছে বালা, যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে মানুষের দিলে ধান তুলতার বার, যদি বৃষ্টি হয় তাহলে মানুষ আবার সমস্যা পড়বো। খুব ভালো ধান হয়েছে, আল্লাহ খুব ভালো ফসল দিয়েছে, এই বছর সোনার ফসল দিয়েছে। কিন্তু এই ফসলগুলা সঠিক মূল্যে বিক্রি করতে পারে না, কারণ হচ্ছে আমাদের স্টোরেজ ব্যবস্থা নাই। অনেক কষ্ট করি, অনেক কষ্ট করার পরে আমরা যদি ন্যায্য মূল্যটাই না পাই তাহলে তো আমাদের এই কষ্ট সাধ্য হলো না। দৃঢ়ভাবে আশাবাদী, যদি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে কৃষকদের মুখে হাসি ফুটবে এবং তারা অর্থনৈতিকভাবেও লাভবান হবে। এদিকে চুয়াডাঙ্গায় বোরো ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলার 4টি উপজেলায় প্রায় 38,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। তবে গেল কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এতে ধানের কাণ্ড পচে গিয়ে চিটা হয়ে যাচ্ছে। এই অবস্থায় কোনো কীটনাশক স্প্রে কাজ করছে না হওয়ায় অনেকটা বাধ্য হয়ে ধান কেটে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন কৃষকরা। এই জায়গায় পচা লেগে সব শেষ হয়ে যাচ্ছে, এত ওষুধ বাহালে দিচ্ছে, কোনো ওষুধই কাজ করছে না। গতবারও ক্ষতি হয়েছে, এবারটাও ক্ষতি হয়ে গেছে, বাল সব সাদা হয়ে গিয়েছে। ধান পাকার আগেই পেকে গেছে, প্রত্যেকটা বালি হাত দিলে মনে চিটা চিটা ভাব। এতে চাষি আমরা খুবই ক্ষতিগ্রস্ত। চুয়াডাঙ্গা অঞ্চল কিন্তু একটু খরা প্রবণ, টেম্পারেচারটা একটু বেশি, যেমন রাতেও কিন্তু টেম্পারেচার বেশি। রাতে যদি একটু বাতাস কম থাকে, তার রিলেটিভ হিউমিডিটি যদি বেশি থাকে, সেক্ষেত্রে এই রোগটা বিস্তারের সম্ভাবনা হচ্ছে বেশি থাকে। তো আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের মাধ্যমে কৃষকদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমিতে চলছে 10 দিনব্যাপী বৈশাখী মেলা। এবারের মেলায় প্রায় 200টি স্টলে বুটিক্স, লোকজ ও কারুশিল্প পণ্য নিয়ে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পীরা। বাহারি রং ও বিচিত্র নকশার সমন্বয়ে বাঁশ, বেত, কাঠ কিংবা পাটকাঠি দিয়ে তৈরি গৃহস্থালী পণ্য বা শোপিস নজর কাটছে দর্শনার্থীদের। মেলায় দেখা মিলছে নকশি কাঁথা ও শতরঞ্জি পণ্যেরও। আধুনিক সভ্যতার চাকচিক্যে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পণ্যের প্রতি ক্রেতাদের বাড়তি আগ্রহ এবং বিক্রি বাড়ায় খুশি মেলায় আসা উদ্যোক্তারা। আমার সংসারে এই জিনিস এখনো আছে, কুলা, তারপরে ঝুড়ি বা রুটির ডালা, এগুলা কিনতে আমাদের আসা। 10 দিনের জায়গায় আরো 1 মাস করলে ভালো হতো, মানুষ আরো বেশি আসতো, আরো ওদের জন্য ভালো হতো, এরা দাম পেত। চালন, ডালা, পাখা আমাদের সুন্দরভাবে চলে, একটা জিনিস আমাদের এখান থেকে ফেরত যায় না। লালন নিয়ে তো সারা বিশ্বেই তো একটা গবেষণা চলছে। আমরা কাঠের তৈরি করি, এটা বাজারে করছি, ছাড়ছি যে চলে কিরকম। এটা আমরা রেট করেছি 6,500 টাকা। দিনাজপুরে জমে উঠেছে বৈশাখী মেলা। নববর্ষ উপলক্ষে দিনাজপুর শহরের বড় মাঠে আয়োজিত 7 দিন ব্যাপী বৈশাখী মেলার আজ 3য় দিন। মেলায় কারুপণ্য, মাটির তৈরি শৌখিন দ্রব্যসহ গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্যের 1.5 শতাধিক স্টল অংশ নিয়েছে। বাহারি এসব পণ্য কিনতে মেলায় ভিড় করছে সব বয়সী মানুষ। মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বান্দরবানে ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকদের আধুনিক মানের সেবা দিতে ও সহায়তার লক্ষ্যে যাত্রী সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রায় 28 লাখ টাকা ব্যয়ে নির্মিত যাত্রী সেবা কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এ সময় উপস্থিত জেলার পুলিশ সুপার ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ অনেকে ছিলেন। এ সময় দর্শনার্থীদের আকৃষ্ট করতে আজ থেকে ঈদ উল ফিতর পর্যন্ত পর্যটকবাহী গাড়ি ভাড়ায় 20% ছাড়ের ঘোষণা দেওয়া হয়। নরসিংদীর উয়ারি বটেশ্বরে প্রতিষ্ঠা করা হয়েছে উয়ারি দুর্গনগর উন্মুক্ত জাদুঘর। পর্যটক চাহিদার কথা বিবেচনা করে প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণ এ জাদুঘর বাস্তবায়ন করেছে। দেশের প্রথম এ উন্মুক্ত জাদুঘর দেখে পর্যটকরা 3 থেকে 4 হাজার বছরের প্রাচীন সভ্যতার ইতিহাস উপলব্ধি করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান পিএল এর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রাচীন মহাজনপদ, রাজধানী ও একটি দুর্গনগর নিয়ে ওয়ারী বটেশ্বর। 2000 সাল থেকে পর্যায়ক্রমে খননে পাওয়া গেছে 2500 বছরের পুরানো ইট-সুরকির রাস্তা, আর্য আমলের নিদর্শন, নান্দনিক অলঙ্করণ সমৃদ্ধ বৌদ্ধ মন্দির সহ নানা প্রাচীন নিদর্শন। তবে অর্থের অভাবে অনেকদিন মাটিচাপা ছিল আবিষ্কৃত এসব নিদর্শন। পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে ওয়ারী বটেশ্বর দুর্গনগর উন্মুক্ত জাদুঘর প্রতিষ্ঠা করে প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণ। আবিষ্কৃত প্রত্ন সম্ভারগুলো প্রদর্শন করাতে পারলে যে ধরনের সুবিধা হতো সেগুলি করা যাচ্ছে না সংরক্ষণের স্বার্থে। এটি সংরক্ষণ করতে গেলে স্থায়ী ব্যবস্থার প্রয়োজন এবং এটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ। ছড়িয়ে ছিটিয়ে থাকা নিদর্শন সম্পর্কে একসঙ্গে ধারণা পাচ্ছে দর্শনার্থীরা। উন্মুক্ত জাদুঘর থাকার কারণে এখানে মানুষ এক স্থানে সবগুলি জিনিস দেখতে পারতেছে। এখন যখন আমরা এসব জিনিস দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি একসময় আমরা অনেক উঁচু জাতের একটা জাতি ছিলাম। এই জাদুঘরটি দেশের প্রথম দাবি করে ঐতিহ্য অন্বেষণ কর্তৃপক্ষ বলছে, ওয়ারী বটেশ্বরে পর্যায়ক্রমে আরো 20টি জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। বৌদ্ধ পদ্মবন্ধের প্রত্নস্থান জাদুঘরের কাজ শেষ পর্যায়ে এবং ভাই গিরিশচন্দ্র জাদুঘরও শেষ পর্যায়ে। এভাবে আরো অনেক জাদুঘর হবে। উন্মুক্ত জাদুঘরে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন প্রত্নবস্তু ও মডেল, রেপ্লিকা, প্রত্নবস্তুর আলোকচিত্র, বিবরণ, বিশ্লেষণ। সেই সাথে প্রতি ঘন্টায় ওয়ারী বটেশ্বর ডকুমেন্টারি ও ধারণকৃত প্রত্ননাটক প্রদর্শনেরও ব্যবস্থা আছে এখানে। সময় সংবাদ, নরসিংদী। 14 বছরে পদার্পণ করেছে অ্যাপোলো হাসপাতাল। গতকাল হাসপাতালের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার সহ নার্স, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে 3য় বিমানবন্দর চালু হতে যাচ্ছে অক্টোবরে। তুরস্ক বলছে পুরোপুরি প্রস্তুত হওয়ার পর এই বিমানবন্দরটি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর। এটি চালু হওয়ার পর আতাতুর্ক বিমানবন্দরগামী সব ফ্লাইট নতুন বিমানবন্দরে অবতরণ করবে। নতুন এ বিমানবন্দরে 114টি বিমান ধারণের ক্ষমতা রয়েছে। এটি চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে 2,25,000 মানুষের। বর্তমানে ইউরোপের 5টি ব্যস্ত বিমানবন্দরের মধ্যে আতাতুর্ক বিমানবন্দর একটি। নতুন বিমানবন্দর চালু হলে বন্ধ হয়ে যাবে পুরনোটি। দর্শক, এ সময় বাণিজ্যের এ পর্যায়ে জানিয়ে দেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবরাখবর। যোগ দিচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। যেটা দেখছিলাম আমরা সকাল থেকে কিন্তু ওঠানামার মধ্য দিয়েই লেনদেন চলছে ডিএসসিতে। সূচকের আমরা কিছুটা ওঠানামা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্সে যোগ হয়েছে 17 পয়েন্ট, অবস্থান করছে 5,802 পয়েন্টে। ডিএসসির যে সরিয়া সূচক এবং ডিএসসির বাছাই সূচক ডিএসসি 30তেও কিছুটা সূচক যোগ হয়েছে। তবে লক্ষণীয় হচ্ছে যে আজকে লেনদেন বা হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়েছে। আমি দেখতে পাচ্ছি 193টি প্রতিষ্ঠান দর যোগ করেছে তার শেয়ারে এবং 64টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। অপরিবর্তিত রয়েছে 45টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। একটা বিষয় হচ্ছে যে গতকালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি লেনদেন কিছুটা ইদানিং কমে গেছে। 500 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল গতকালকে এবং ডিএসসির প্রধান সূচকে যোগ হয়েছিল 11 পয়েন্ট। যদি জানিয়ে দেই টপ 20তে অবস্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলো কি কি রয়েছে, যেসব প্রতিষ্ঠান লেনদেনের দিক থেকে বেশি আর কি, সেই টপ 20 তালিকা যেটা করা হয় ডিএসসি থেকে। প্রথমেই অবস্থান করছে বেক্সিমকো, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। বেক্সিমকো লেনদেন হচ্ছে 31 টাকা 30 পয়সায় বেক্সিমকোর প্রতিটি শেয়ার। এই মুহূর্তে সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল বেক্সিমকোর আজকে 31 টাকা 80 পয়সা। তারপরেই 2 নম্বরে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ডেল্টা লাইফের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 123 টাকা 10 পয়সায়। 123 টাকা 50 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে ডেল্টা লাইফের শেয়ার। 3 নম্বরে উঠে এসেছে ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড। ডিএসএসএল এর প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 21 টাকা 80 পয়সায়, সর্বোচ্চ লেনদেন ছিল 23 টাকা পর্যন্ত। তারপরে 4 নম্বরে উঠেছে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড। লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 66 টাকা 50 পয়সায়, সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল LHBL এর 67 টাকা পর্যন্ত। ওষুধ খাতের প্রতিষ্ঠান ফার্মাইড উঠে এসেছে 5 নম্বরে, লেনদেন হচ্ছে 500 টাকা 70 পয়সায়। 510 টাকা পর্যন্ত কিন্তু লেনদেন হয়েছে আজকের ফার্মাইডের। তারপরে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড 6 নম্বরে, লেনদেন মূল্য 105 টাকা 70 পয়সা। 106 টাকা 50 পয়সা পর্যন্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন হয়েছে। ইস্টার্ন লুব্রিকেন্টস লেনদেন হচ্ছে 1376 টাকায়। 1379 টাকা 90 পয়সা পর্যন্ত ইস্টার্ন লুব্রিকেন্টসের আজকে লেনদেন হয়েছে। উঠে এসেছে টপ 20 7 নম্বরে। 8 নম্বরে উঠে এসেছে
অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালসের কিন্তু লেনদেন মূল্য এই মুহূর্তে 43 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 44 টাকা 70 পয়সা পর্যন্ত। 9 নম্বরে উঠে এসেছে নর্দার্নের লেনদেন মূল্য প্রতিটি শেয়ার 405 টাকা 50 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 410 টাকা পর্যন্ত। উসমানিয়া গ্যালভানাইজিং কোম্পানি লিমিটেড অবস্থান করছে 10 নম্বরে, 154 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। 156 টাকা পর্যন্ত উসমানিয়ার আজকে লেনদেন হয়েছে। তারপরে রয়েছে মন্নু সিরামিক খাতের প্রতিষ্ঠান, লেনদেন মূল্য এই মুহূর্তে মন্নু সিরামিকের 146 টাকা 10 পয়সা, 146 টাকা 80 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। তারপরে রয়েছে 12 নম্বরে ন্যাশনাল টিউবসের লেনদেন মূল্য 127 টাকা 30 পয়সা, 127 টাকা 70 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। 13 নম্বরে উঠে এসেছে জ্বালানি খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ইউনাইটেড পাওয়ারের প্রতিটি শেয়ারের এখন পর্যন্ত লেনদেন মূল্য 171 টাকা 20 পয়সা, 171 টাকা 50 পয়সা পর্যন্ত ইউনাইটেড পাওয়ারের লেনদেন হয়েছে। পপুলার লাইফ অবস্থান করছে 14 নম্বরে, 133 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে, 140 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে পপুলার লাইফের। সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লেনদেন মূল্য এই মুহূর্তে 24 টাকা 90 পয়সা, 24 টাকা 90 পয়সা, এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল সালভো কেমিক্যালের 25 টাকা 60 পয়সায়, উঠে এসেছে লেনদেনের 25 নম্বরে। এনটিসি ন্যাশনাল টি কোম্পানি, এটার লেনদেন মূল্য এই মুহূর্তে 679 টাকা 80 পয়সা, 689 টাকা 80 পয়সা পর্যন্ত ন্যাশনাল টি কোম্পানির লেনদেন হয়েছে। উঠে এসেছে টপ 20-র 16 নম্বর ইফাদ অটোস, অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান। 17 নম্বরে উঠে এসেছে 121 টাকা 30 পয়সার লেনদেন হচ্ছে, 121 টাকা 90 পয়সা পর্যন্ত ইফাদের প্রতিটি শেয়ার আজকে লেনদেন হয়েছে সর্বোচ্চ দর। স্কয়ার ফার্মা অবস্থান করছে 18 নম্বরে, লেনদেন মূল্য 313 টাকা 90 পয়সা। যদি জানিয়ে দেই আজকে যে সবচেয়ে দর বাড়ার দিক থেকে কোন কোন প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে, সেই তালিকায় আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি দর বেড়েছে এখন পর্যন্ত এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সেটার সর্বোচ্চ দর আজকে এখন পর্যন্ত দর যোগ হয়েছে 9.91%। তারপরে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, 10 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। এই প্রতিষ্ঠানটির এই মিউচুয়াল ফান্ডের প্রতিটি দর বেড়েছে 9.18% পর্যন্ত। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স দর বাড়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন শীর্ষ 3-এর মধ্যে রয়েছে। ডেল্টা লাইফের প্রতিটি শেয়ারে দর বেড়েছে 5.98% পর্যন্ত, অর্থাৎ 6%-এর মতো দর বেড়েছে ডেল্টা লাইফের। ইস্টার্ন লুব্রিকেন্টসের দর বেড়েছে 5.54%। তারপরে রয়েছে অ্যাডভান্ট ফার্মাসিউটিক্যাল, যেটা বলছিলাম 5.03% দাম বেড়েছে। ঢাকা ইন্স্যুরেন্সের দর বেড়েছে 4.90%। রেকিট বেন্টকিজারের দর বেড়েছে 4.83%। তারপরে রয়েছে SEML দর বেড়েছে 4.22%। আইসিবির দর বেড়েছে, আইসিবির প্রতিটি একটা ফান্ড, প্রতিটির দর বেড়েছে 4.19%। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা দেশের প্রধান পুঁজিবাজারের সবশেষ খবরাখবর। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আদিবাসীদের জীবনমানে কিছুটা পরিবর্তন এলেও অর্থনীতির মূল স্রোত থেকে এখনও পিছিয়ে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সুষম উন্নয়ন নিশ্চিতের তাগিদ। এনবিআর এর রাজস্ব হালখাতা থেকে আয় প্রায় 850 কোটি টাকা, কর আদায় গতি বাড়াতে এ খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে এবছর বোরো ধানের বাম্পার ফলন, গত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা। চুয়াডাঙ্গায় ধানে ব্লাস্ট রোগ দেখা দেয় ক্ষতির আশঙ্কা। এবং নরসিংদীর ওয়ারি বটেশ্বরে জাদুঘর প্রতিষ্ঠা, পর্যটকরা জানতে পারবেন 3 থেকে 4 হাজার বছরের প্রাচীন সভ্যতার ইতিহাস। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv, সঙ্গেই থাকুন সময়।